আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের প্রিয় স্যার আজকে সেই আগের মতনই আছে, অর্থাৎ খুব বেশি ভালো না, তারপরও আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে আজকে যে উদ্দেশ্যে এসেছি, আপনারা জানেন যে আমি বলেছিলাম শুক্র এবং শনিবারে আপনাদের ইংরেজি এবং বাংলা, বা ধরেন প্রতি শুক্র এবং শনিবারে যে কোনো সাবজেক্ট, অর্থাৎ একটা বিষয় শেষ হওয়ার পরে আমি একটা বিষয় করে ধরবো ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের যারা বিসিএস, প্রাইমারি বা যে কোনো ধরনের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা বলেন নিবন্ধন বলেন, আপনাদের ইংলিশ প্লাস বাংলা প্লাস ওই সাবজেক্টগুলোতে কোনো সমস্যা না থাকে। তো আমি আমার ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, আমার এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি। আমি নিজে একজন বেকার ছিলাম এক সময়, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। আমি জানি আপনারা যারা বেকার আপনাদের কষ্ট কী। আপনাদের কাছ থেকে যারা আপনারা বিভিন্ন ধরনের কোর্স করেন বা বিভিন্ন ধরনের জায়গায় টাকা দিয়ে তারপরে ক্লাসগুলো করেন আর কি, তাদের জন্য আসলে অনেক টাফ হয়ে যায়, এবং এটা আসলে একজন বেকারের পকেট থেকে একটা টাকা নেওয়া অনেক কিছু। আমি সারা জীবন চেয়েছি আমি এমন কিছু করবো যেন মানুষের উপকার হয়, মানুষ যেন আমাকে ভালোবাসে। কারণ আমি যখন কবরে যাব, একদিন তো যেতে হবে, আমার এই টাকা পয়সা কিন্তু আমার সাথে যাবে না, আমার ওই ভালোবাসাটাই যাবে, দোয়াটাই যাবে। আমি সেটাই নিয়ে কবরে যেতে চাই। আমরা যারা আমাকে আগে পরে দেখছেন, আপনারা আমার বিষয়ে হয়তো কিছু বুঝেছেন, জেনেছেন, তাদের কাছে এটা বিষয়টা খুব ইজি লাগবে, যেটা আমি বললাম আর কি। আর আমি আপনাদের বেকারদের স্যার, আপনারা আমাকে আপনাদের বেকারদের স্যার হিসাবেই ধরে নেবেন। আমি সারা জীবন আপনাদের জন্য কাজ করে যাব, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিব। এই কথাগুলো আর কখনো বলবো না, প্রথম ক্লাস, তাই আগেই বলে নিলাম। তো ঠিক আছে, একটু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। যদি মাঝে মাঝে আমি কাশি দিই বা খুশখুশে যদি কাশি আসে, আপনারা কিচ্ছু মনে করবেন না প্লিজ। আমি নিতে পারছিলাম না ক্লাসটা, অনেক কষ্ট এই পর্যন্ত এসেছি, কারণ সারাদিন অনেক কষ্ট হয়েছে শরীরের ভিতরে। যা হোক, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করি তাহলে, ঠিক আছে? আমি চেষ্টা করবো আজকে এই অধ্যায়টা সম্পূর্ণ করার, রাইট নাও ভার্বস। আর এই যে অধ্যায়টা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর উপরে আধা ক্লাসটা দেওয়ার, অর্থাৎ যাতে করে বাকি ক্লাসটা আমি সামনের দিন নিতে পারি, এবং ওই দিন শুধুমাত্র ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই করাবো। দেখুন, আমি আমার জায়গা থেকে রাইট নাও ভার্বসের মধ্যে যে রুলগুলো সব থেকে জরুরি সেগুলোই করাবো। যদি এরপরে কোনো রুল থেকে থাকে বা আপনাদের যদি মনে হয় এটা দরকার ছিল বোঝানো, আমাকে বলেন, আমি বুঝাই দেবো। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার এই ক্লাসগুলো নিয়ে কমেন্টে জানাবেন। সেইগুলো নিয়ে আমি অন্তত 2 সপ্তাহ পর পর ওই আপনাদের সমস্যার উপরে যে সলিউশন ক্লাস তা নিয়ে আসবো, সেটা যে টপিকই হোক না কেন, ইংলিশ হোক বাংলা হোক, তারপরে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো শুরু করি তাহলে। আসেন এবার এই রাইট ফর্ম ভার্বসের প্রথম রুলটা এইটার, ঠিক আছে? তো দেখেন, এই রুলটা সবচেয়ে বেশি আসে, তা হচ্ছে কন্ডিশনালস। ওকে, আপনারা কিন্তু কন্ডিশনালস সম্পর্কে খুবই পরিচিত, অর্থাৎ যাকে বলা হয় শর্ত বা শর্তসমূহ। তো খেয়াল করেন, আসলে এইটা 3 ধরনের হয়। এক হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আমি সংক্ষেপে লিখব। আর একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো দেখেন কি হচ্ছে, আমি খুব ইজিলি আপনাদের রুলগুলো বুঝিয়ে দিচ্ছি। তা হচ্ছে, যদি দেখেন কখনো ই প্লাস ভার্ব অন থাকে, সাবজেক্ট অবজেক্ট তো থাকবে, অবজেক্ট থাকবে, সেগুলো যদি কখনো থাকে তাহলে বুঝবেন এটা হবে হচ্ছে, অর্থাৎ ই প্লাস ভার্ব অন থাকলে এই সাইডে আছে এইটা, আর ওই সাইডে অর্থাৎ কমা দিয়ে ওই সাইডে থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান, সরি, সাবজেক্ট প্লাস ক্যান বা উইল, আর তার সাথে ভি ওয়ান। খুব সংক্ষেপে আমি দিচ্ছি। আর এখানে থাকবে দেখেন ইফ প্লাস ভার্ব টু যদি থাকে, তাহলে ভার্ব টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস মানে ওই পাশে বাক্যের ওই সাইডে, কমার ওই সাইডটা। তো দেখেন এই পাশে কি হচ্ছে, তা হচ্ছে কুড বা উড, আর তার সাথে ভি ওয়ান। থার্ড কন্ডিশনালে বলে দেখেন ইফ প্লাস হ্যাড প্লাস V3, এইটা যদি হয় তাহলে এখানে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস দেখেন কুড হ্যাভ বা উড হ্যাভ, ঠিক আছে? এবং এইগুলার সাথে এই যে এইগুলার সাথে এই দুটারই সাথে হচ্ছে ভার্ব 3, বুঝতে পেরেছেন? এই দুটার সাথে, কিন্তু আমি আবারও বলি এই দুটার সাথে, আমার জায়গা নাই তাই আমি ভেবে দিলাম ভার্ব 3। তো এখন দেখেন তো এক্সাম্পল কী কী আসে। আমি যদি এক্সাম্পলে যাই, এটা দেখেন, যেমন এরকম যদি বলি তাহলে এরকম হয়, দেখেন ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, দেখেন ইউ উইল পাস। আমি খুব সংক্ষেপে লিখতেছি, আপনাদের সহজে বুঝতে সুবিধা হবে। ইউ উইল পাস ইন দ্য এক্সাম, এটা লিখলাম না। এই যে দেখেন ভার্ব অন ক্যান বা উইল প্লাস ভার্ব অন। এইটাতে যদি আসি, এই সেম সেন্টেন্সটা যদি দেখি, ইফ ইউ স্টাডিড, STUDIED, স্টাডিড ওয়েল, তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে, কমা ইউ
কুড পাস, তুমি পরীক্ষায় ভালো করতে পারতে বা পাস করতে পারতে। আর থার্ড কন্ডিশনালে যদি আসি দেখেন, তাহলে এইটাই যদি আমি লিখতাম, যেমন ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল, তুমি যদি আরও তুমি যদি বেশ ভালোভাবে পড়াশোনা করে পারতে, তাহলে ইউ কুড হ্যাভ পাস্ট। বুঝতে পেরেছেন? এই যে রুলটা এভাবে যাবে, ঠিক আছে? দেখুন, আমরা অনেকে পাস্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ বুঝতে পারি না। পাস্ট টেন্স তো সরাসরি অতীত, আর এই পারফেক্ট টেন্সটা হচ্ছে কেমন, আপনি দুটা কাজ করে ফেলেছেন বা আপনি কয়েকটা কাজ করেছেন, তার মধ্যে যে কাজটা আগে হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও বর্তমান, অথবা যদি অতীতের কোনো কাজ হয়ে থাকে কিন্তু অতীতকালে তার ফলাফল বর্তমান ছিল, সেই ধরনের কাজগুলোই হচ্ছে পারফেক্ট টেন্স। প্রেজেন্টে হলে প্রেজেন্টেরটা, পাস্ট হলে পাস্টেরটা, ফিউচার হলে ফিউচারেরটা, যেটা থাকবে আর কি, বর্তমান থাকবে। তো এই গেল, এই হচ্ছে রুল নাম্বার 1। এর সাথে সামঞ্জস্যপূর্ণ আর কিছু বিষয় আছে যেটা আমি এই রুল 1-এর মধ্যেই আমি নিচ্ছি, একটু খেয়াল করেন, ঠিক আছে? একটু ভালো করে দেখেন। যেমন দেখেন, আমরা অনেক সময় এই জিনিসগুলো আসে, ধরেন আমি যদি এরকম বলতাম, খেয়াল করবেন যে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম? তাহলে দেখেন কি আসতেছে, আমি এটা লিখব, একটু খেয়াল করবেন। অথবা আমি যদি এরকম লিখতাম, হ্যাড আই বিন আ কিং, সরি, দেখেন কি আসতেছে, আই ড্যাশ। অথবা আমি যদি এরকম লিখতাম, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তারপর দেখেন ধরেন এরকম আছে। অথবা আমি যদি এরকম লিখতাম, পরীক্ষা যেভাবে আসছে, বিসিএসে এটা আসছিল, দেখেন ইফ আই হ্যাড এনাফ মানি আই ড্যাশ। ধরেন আরেকটা আছে, দেখেন ইফ আই হ্যাড গটেন এনাফ মানি, খেয়াল করছেন? এনাফ মানি আই ড্যাশ। তো এখন দেখেন কি আসতেছে, দেখুন ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই ড্যাশ। এইখানে দেখেন ওয়্যার আছে, এটা কিন্তু ভার্ব টুতে আছে। মনে রাখবেন, যখন অসম্ভব কোনো কল্পনা হয়, যেটা হওয়ার কথা না, সেটা যদি হয় তাহলে সেখানে ওয়্যার বসে। যেমন আমি যদি রাজা হতে পারতাম, এই হতে পারতাম, এই হতে পারতাম, ওয়াজ না হয়ে ওয়্যার হবে। তেমনি দেখেন এখানে ওয়্যার হয়েছে, আমি তো তোমার জায়গায় হতে পারতাম না, বা যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে দেখেন, এবং সেগুলো সবসময় ভার্ব টু আকারে বসে, এবং সেটা সবসময় পাস্ট টেন্সে বসে এবং ওয়্যার হয়, ওয়াজও হয় না, অন্য কোনো কিছুই হবে না। তাহলে দেখেন এটা তো ভার্ব টু, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে দেখেন এরকম হয়, আমি তোমার জায়গায় থাকলে আই উড, খেয়াল করেন, ডু দ্যাট, আমি ওইটা করতাম। ধরেন আই উড ডু দ্যাট, আমি সেটা করতাম বা আমি ওইটা করতাম, উড প্লাস ভার্ব ওয়ান। তেমনি দেখেন হ্যাড আই বিং এ কিং, যদি আমি এটা রাজা হতে পারতাম, এখানে আছে হ্যাড, এখানে আছে বিন। তাহলে দেখেন এই জায়গাটায় যদি এমন হয়, এখানে হ্যাড কিন্তু অলরেডি আছে এবং এটা ভার্ব থ্রিও আছে, বি ভার্বের থ্রি ফর্ম, ভার্ব থ্রি। তাহলে দেখেন এখানে কি হবে, এগুলো থার্ড কন্ডিশনাল। তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে, উড হ্যাভ বা কুড হ্যাভ, আমি উড হ্যাভ দিই, আই উড হ্যাভ, এবং তারপরে ভার্ব থ্রি। তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে, আই উড হ্যাভ, ধরেন ডান, সরি, তো কিং বলছে, তাহলে আই উড হ্যাভ হেল্পড, তারপরে বাকিটুকু দ্য পুয়ার, অর্থাৎ আমি গরিবদের সাহায্য করতে পারতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। এবার আসেন, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এই সেন্টেন্সটা একটু দেখেন, এই সেন্টেন্সে কিন্তু হ্যাড আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ভার্ব থ্রি নাই। তো এটা কিন্তু আপনার সেকেন্ড কন্ডিশনাল, এটা কিন্তু ওই থার্ড কন্ডিশনাল না। এটা অনেকেই আমরা ভুল করি, এটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ ভার্বের ভার্ব সেকেন্ড ফর্ম আর কি, যেটা সেখান থেকে হ্যাড হয়েছে। তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই কুড ফ্লাই, আমি উঠতে পারতাম, ইন দ্য স্কাই, আপনি আর দিলাম না আমি আর এটা। তারপর দেখেন ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি যথেষ্ট টাকা থাকতো, দেখেন এখানে আছে হ্যাড, কোনো ভার্ব থ্রি নাই, জাস্ট বাকি অংশ আছে। তাহলে এটা কি, এটা তো থার্ড কন্ডিশনাল না, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটা আসলে বিসিএস পরীক্ষা সম্ভবত 36 বিসিএসে। তাহলে দেখেন কি আসতেছে, আই কুড হেল্প, এরপরে আপনি যা লেখেন, দ্য পুয়ার বা যাদের বলেন, যার কথা বলেন, অর্থাৎ এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল, সেই জন্য কুড প্লাস ভার্ব ওয়ান। তেমনি দেখেন ইফ আই হ্যাড গটেন এনাফ মানি,
এখানে হ্যাড আছে প্লাস ভার্ব 3 আছে, বা এটাকে অনেক সময় এখন তো গটেন না লিখে গটই লেখে, গট গেট গট। আমি বেসিকে চলে গেলাম, গটেন লিখতাম। তাহলে দেখেন এটা তো হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে এটা এরকম হবে, এইটার মতন হবে। ওই উড হ্যাভ বা কুড হ্যাভ, তো আমি কুড হ্যাভ দিই, আই কুড হ্যাভ, তারপর হেল্পড, HELPD ভার্ব 3, এরপরে আপনি যা লেখেন দ্য পুয়ার বা যা লেখেন। বুঝতে পেরেছেন? আশা করি আপনাদের মানে সমস্যা হওয়ার কথা না এই জায়গাটায় বুঝতে। আমার বিশ্বাস আপনারা সহজেই বুঝেছেন। ঠিক আছে, না বুঝলে আমাকে জানাবেন কোন অংশটা বুঝেন নাই। তো ঠিক আছে, এটা গেল। আমি এই হলো রুল 1, খুব বড় একটা রুল ছিল, এটা বেশি আসে তাই আপনাদের দেখালাম সবার আগেই। এবার আসেন রুল 2তে। তা হচ্ছে খেয়াল করেন, ইট ইজ হাই টাইম যে বিষয়টা আছে ওই জায়গাটা, অর্থাৎ যেমন রুল 2, অর্থাৎ তা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, অথবা কমা দিলাম আমি, ইট ওয়াজ টাইম বা ইট ওয়াজ হাই টাইম। এখন কি হবে দেখেন, বর্তমানে আছে আর হচ্ছে আপনার অতীতে আছে। এখন এই জায়গাগুলোয় যদি এমন থাকে তাহলে দেখবেন, একটু খেয়াল করেন, আমি এইটা একটা লিখব উদাহরণ, ওইটার একটা লিখব উদাহরণ, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন দেখেন, এর মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় বা এটাই সময়। তাহলে হলে এরকম হচ্ছে, দেখেন ইট ইজ টাইম, এটা সময়, ওই ধরেন এখানে আছে শূন্যস্থান, এখানে আছে ধরেন স্টার্ট আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি শুরু করবো, এটাই উপযুক্ত সময়। অথবা ধরেন এরকম আছে, আরেকটা এক্সাম্পল দেখেন পাস্ট টেন্সেরটা, যেমন ইট ওয়াজ হাই টাইম, এটা ছিল উপযুক্ত সময়, ওই ধরেন এখানে আছে স্টার্ট আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি শুরু করব বা শুরু করতাম, এটা আছে, ওইটা ছিল যথাযথ সময়। মনে রাখবেন যদি ইট ইজ টাইম থাকে বা ইট ইজ হাই টাইম থাকে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, এখানে শুধুমাত্র ভার্ব টু বসবে, তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে, স্টার্টেড। আর যদি এখানে পাস্ট ফর্ম থাকে তাহলে এখানে পাস্ট পারফেক্ট ভার্ব হ্যাড প্লাস ভার্ব 3 হবে, তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে, হ্যাড স্টার্টেড। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বিষয়, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে পাস্ট ফর্ম এ পাশে, আর এই পাশে পাস্ট ফর্ম থাকলে এখানে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব 3। ওকে, গেল। এবার দেখেন এইটারই একটা সিমিলার আর একটা রুল আছে, খেয়াল করেন, এটা একটু দেখেন, অনেকটা এটারই মতো, তাই আমি এটার পরে এটা দিচ্ছি। রুল 3, তা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এর মানে হচ্ছে ওইটার মানে কিন্তু ছিল উপযুক্ত সময়, ইট ইজ টাইম, আর উপযুক্ত সময় ছিল ইট ওয়াজ টাইম বা ইট ওয়াজ হাই টাইম, আর এটার মানে হচ্ছে যেন। তো খেয়াল করেন, এটাও পাস্ট টেন্সে যাবে, প্রেজেন্ট টেন্সেও যাবে, দুইটাই লিখতেছি। দেখেন, হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি ধরেন এখানে আছে বি ভার্ব, এ ম্যাড, সেটা পাগল, এভাবে কথা বলে। অথবা হি স্পিক্স অ্যাজ ইফ হি ধরেন এখানে আছে নো এভরিথিং। বুঝতে পেরেছেন? সে সব জানে, সেভাবে কথা বলে। আর এটা যদি বলি, হি টোল্ড আস অ্যাজ ইফ, সে আমাদের বলেছিল, হি ধরেন এখানে আছে বি ভার্ব, তারপরে এ ম্যাড, সেটা পাগল, এভাবে আমাদের সাথে কথা বলেছিল। অথবা হি টোল্ড আস অ্যাজ ইফ হি ধরেন এখানে আছে নো, তারপরে আছে, আমি আর ওটা লিখলাম না, এভরিথিং, এটা ডট দিয়ে দিলাম, এইটা আর কি। তো দেখেন এবার কী দাঁড়াচ্ছে, যেহেতু এখানে স্পিক্স আছে, আমি কেন দুইটা লিখছি, পিছনে কারণ আছে। অ্যাজ ইফের আগে যদি ভার্ব অন থাকে তাহলে আগের মতন, এখানে ভার্ব টু, এখানেও ভার্ব টু, আর এখানে যদি পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে হ্যাড প্লাস ভার্ব 3, এখানেও হ্যাড প্লাস ভার্ব 3। কিন্তু সমস্যা কি দেখেন, মনে রাখবেন যখনই ইফযুক্ত কোনো কিছুই থাকবে, সেটা যদি ভার্ব টুতে হয় সেটা কখনোই ওয়াজ হবে না, সেটা সবসময় ওয়ার হবে। যেহেতু এটা হওয়ার কথা না কিন্তু হয়েছে, অবাস্তব আর কি, এই ধরনের অবাস্তব কল্পনা বোঝালে সবসময় ওয়ার হয়, এই জন্য এইটা এখানে ওয়াজ না হয়ে ওয়ার হলো। শুনতে অড লাগলেও কিছু করার নয়। আর এইটা নো ছিল, এটা নিউ হলো। বুঝতে পেরেছেন? এইখানে দেখেন এইটা বি ভার্ব ছিল, সেক্ষেত্রে এটা হ্যাড প্লাস ভার্ব 3। এখন বি ভার্বের ভার্ব 3 ফর্ম হচ্ছে বিন, BWN বিন, তাহলে দেখেন এটা কী দাঁড়াচ্ছে, হ্যাড বিন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর এইটা দেখেন নো, তাহলে হ্যাড নোন। এই হচ্ছে বিষয়। ওকে,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর মনে রাখবেন এই বিং ভার্বটা হচ্ছে বি ভার্বের ভার্ব 3 ফর্ম। আর আমরা যেটা লিখি বিং, এইটা খুব রেয়ার ব্যবহৃত হয়। এইটা ব্যবহৃত হয় সাধারণত হচ্ছে আপনার প্যাসিভ করতে গেলে, প্যাসিভ, এটা প্যাসিভ করতে গেলে ব্যবহৃত। আর কিছু কিছু শব্দ শেষে ব্যবহৃত হয়, যেমন ধরেন আমি যদি বলি হিউম্যান বিং, অ্যানিম্যাল বিং, এরকম খুব রেয়ার, বুঝতে পেরেছেন। কিন্তু এটা হচ্ছে ভার্ব 3, এটা কিন্তু ভার্ব 3 না। হ্যাঁ, এটাও হয়, যেমন ধরেন আমি যদি বলি কোনো কারণে বি ভার্বের সাথে আইএনজি বিং, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সেটা আসলে এইভাবে ভার্ব আকারে বসে না। এই প্যাসিভের অক্সিলারি ভার্ব আকারে বসে, সরাসরি ভার্ব আকারে এইভাবে বসে না, বুঝতে পেরেছেন। আবার আমরা অনেক সময় এরকম বলি বিং, তারপর ধরেন আপনার বিং ম্যাড, পাগল হওয়ার ফলে, এইভাবে করা যেতে পারে সেন্টেন্স, বুঝতে পেরেছেন। সেই ক্ষেত্রে ভার্বটা আইএনজি করে এভাবে করবেন, তবে তার ব্যবহার খুবই রেয়ার। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে বলবেন। এই গেল রুল 3। এবার আসেন রুল 4-এ। তা হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন। রুল 4 তা হচ্ছে আপনার বিফোর আর হচ্ছে আফটার, বিফোর আর আফটার। দেখুন বিফোরের বেলায় হচ্ছে আগে ভার্ব, মানে সরি, আগে হ্যাড প্লাস ভার্ব 3 আর পরে ভার্ব 2, এটা বসে। আর আফটারের বেলায়, এটা আমি এটা এখানে লিখে দিলাম, আফটারের বেলায় হচ্ছে উল্টোটা, অর্থাৎ আগে ভার্ব 2 পরে হ্যাড প্লাস ভার্ব 3 বসে। খেয়াল করেন তাহলে কী দাঁড়াচ্ছে, যেমন হি, ধরেন এখানে আছে কাম, হেয়া সে এখানে এসেছিল, বিফোর ওই এখানে আছে ধরেন গো, ওকে, আমরা যাওয়ার আগে সে এসেছিল। অথবা ধরেন আছে হি, ধরেন এখানে আছে কাম, হেয়ার এখানে ধরেন আছে আফটার ওই, ধরেন এখানে আছে গো, কী দাঁড়াবে। তাহলে আমি যখন হি কাম হেয়ার লিখেছি, একটু দেখেন বিফোরের বেলা আমি বলেছিলাম হ্যাড প্লাস ভার্ব 3, দেখেন আমি হ্যাড আর কাম কেম কাম, তাহলে ভার্ব 3 দেখেন হ্যাড কাম, আর এখানে আছে ভার্ব 2, তাহলে ওয়েন্ট, আমরা যাওয়ার আগে সে এসেছিল। তেমনি আফটারের বেলায় হচ্ছে উল্টা, তাহলে এখানে হবে কেম আর এখানে হবে হচ্ছে হ্যাড গান, গো ওয়েন্ট গান। যদি আপনাদের এই রুলটা মনে নাও থাকে, দেখেন কীভাবে মনে রাখবেন। একটু খেয়াল করেন দুটো কাজের মাঝখানে আগে কোনটা হয়েছে, একটু এখানটায় দেখেন। সে তো আগে আসছে, মানে সে বিফোর, মানে কি হি হ্যাড কাম হেয়ার, সে এখানে আগে এসেছে, বিফোর উই ওয়েন্ট, আমরা যাওয়ার আগে, তাহলে তার কাজটা আগে হয়েছে। তাহলে যেটা দুইটা কাজের মধ্যে আগে হয় সেটা পারফেক্ট ফর্মে যাবে, সেটা প্রেজেন্টই হোক আর পাস্টে হোক। আর যেটা পরে হয়েছে সেটা ভার্ব 2-তে যাবে। তেমনি দেখেন হি কেম হেয়ার, সে এখানে এসেছিল আফটার উই হ্যাড গান, আমরা যাওয়ার পর, তার মানে আগে আমরা গেছি তারপরে সে আসছে, বুঝতে পেরেছেন। এইভাবেই কিন্তু বিষয়টা হয়েছে, এভাবে আপনারা মনে রাখতে পারবেন। বা আপনি যদি একটা মনে রাখেন যে কোনো, বিশেষ করে বিফোর একটা, তাহলে আফটার একটা রুলটা এইভাবে মনে রাখতে পারবেন। এবার আসেন এইটা রাইট হ্যান্ড ভার্বসের শেষ রুলে, একটু খেয়াল করেন ভালো করে। রুল নম্বর 5 দেখেন বলেছে। রুল নম্বর 5 হচ্ছে হোয়াইল যুক্ত হলে, হোয়াইল। দেখেন হোয়াইলের বেলাটা কেমন, হোয়াইল মানে হচ্ছে যখন, তো সেক্ষেত্রে হোয়েন আর হোয়াইলের মধ্যে তফাৎ আছে। হোয়েন হচ্ছে সেটা চলমানও হয়, আবার আপনি নর্মাল টাইমও হয়, কিন্তু হোয়াইল হচ্ছে সবসময় চলমান সময় বোঝায়। তো এক্ষেত্রে হোয়াইল প্লাস যদি সাবজেক্ট থাকে তাহলে হবে হচ্ছে ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব 1 প্লাস আইএনজি। আর যদি সাবজেক্ট না থাকে, বুঝতে পেরেছেন, তাহলে হবে হচ্ছে ভার্ব 1 বা ভার্ব প্লাস আইএনজি। কি দেখেন এই বিষয়টা খুব ইজি। যেমন ওয়াইল, ধরেন এখানে আছে আমি আচ্ছা প্রথমটা লিখছি, তো প্রথমটাই লিখি, আচ্ছা হোয়াইল আই, তো সেক্ষেত্রে এখানে দিলাম আমি, এখানে ধরেন আমি আছি গো দিলাম, দেয়ার সেখানে যাওয়ার সময় আই স হিম, ধরেন আমি তাকে দেখেছিলাম। অথবা আমি যদি এইভাবে লিখি হোয়াইল, শুধুমাত্র হোয়াইল দিয়ে আমি এখানে জাস্ট গো দিলাম, আমি কোনো সাবজেক্ট দিলাম না, আর বাকিতেই আমি এটা লিখলাম না, তাহলে দেখেন কী দাঁড়াচ্ছে। তো হোয়াইল আই আমি বলেছি হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ বা ওয়্যার, তো আইয়ের পরে ওয়াজ হয় আর ভার্বের আইএনজি, ওয়াজ গোয়িং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হবে। আর এখানে দেখেন হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই, শুধুমাত্র গোয়িং হবে, বুঝতে পেরেছেন, হোয়াইল গোয়িং দেয়ার। ওকে, একরকম এটাকে আপনি কি বলতে পারেন, জিরান্ড পার্টিসিপেল, আচ্ছা সেটা পরে হিসাব করা যাবে, এটা ওইভাবে আন্দাজে বললে হবে না। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এই ছিল রাইট হ্যান্ড ভার্বসের মধ্যে প্রথম বা মেজর যে 5টা রুল। শরীরটা বেশ খারাপ লাগতেছে, আমি চেষ্টা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু জরুরি রুল অন্তত
কিছু রুল হলেও আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। একটু খেয়াল করেন, সাবজেক্ট অফ অ্যাগ্রিমেন্ট এর রুল নাম্বার 1 দেখেন। তা হচ্ছে, আমি এটা মুখে বলতেছি, এভাবে লিখে বলা যাবে না। তা হচ্ছে যদি সমজাতীয় কোনো শব্দ, বুঝছেন, সমজাতীয় কোনো শব্দ যদি একসাথে থাকে তাহলে তারা সবসময় তাদের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। আর একটা জিনিস বলে রাখি আপনাদের, এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই যে বিষয়টা, এইটা নাম্বার ও পার্সন নিয়ে কাজ করে। এটা কিন্তু পরীক্ষাতে আগে আসতো, এখন খুব একটা আসে না, বাট আপনারা আসলেও আসতে পারে, বিশেষ করে প্রাইমারিতে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ডিলস উইথ, অ্যান্সার আসবে এরকম নাম্বার ও পার্সন, বা শুধু নাম্বার, শুধু পার্সন, বা নাম্বার ও পার্সন, বা নাম্বার ও জেন্ডার এরকম দিতে পারে, বাট নাম্বার ও পার্সন নিয়ে, অর্থাৎ ব্যক্তিটাকে তাদের সংখ্যা কয়টা এর উপরে ভিত্তি করে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হয়। এটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মেইন কাজ। তো রুল নাম্বার 1-এ দেখেন আমরা যে কাজটা করব, তাতে যদি সমজাতীয় বলেছিলাম, যেটা সমজাতীয় শব্দগুলো যদি থাকে তাহলে তারা সবসময় তাদের পরে ভার্ব সিঙ্গুলার হয়, এবং এদের মাঝে যদি অ্যান্ড থাকে, একটু দেখেন সহজেই বুঝতে পারবেন। যেমন দেখেন, তা হচ্ছে যেমন যদি বলি স্লো অ্যান্ড স্টিডি, অর্থাৎ ধীর স্থিরতা, ধীরতা স্থিরতা, এই যে বিষয়টা। তো স্লো অ্যান্ড স্টিডি এখানে ধরুন আছে উইন দ্য রেস, অর্থাৎ ধীরে স্থির গেলে বা ধীরে স্থির থাকলে আপনি রেস দিতে পারবেন। তো দেখেন এটাও কিন্তু যা, এটাও কিন্তু তাই, এদের মাঝখানে শুধুমাত্র অ্যান্ড বসছে, যার কারণে সিমিলার শব্দের মধ্যে মাঝখানে যদি অ্যান্ড বসেও থাকে তাও ভার্বটা সিঙ্গুলারই হবে, ওরা একটাই বোঝায়। বুঝতে পেরেছেন? তেমনি যদি আমি এরকম বলি ব্রেড অ্যান্ড বাটার, মানে মাখন আর কি, অর্থাৎ মাখন জাতীয় যে খাবারটা, একটা খাবার যেটা, এখানে ধরেন আছে বিভার, মাই ফেভারিট ফুড, ধরেন এটা আমার প্রিয় খাবার। তো সেক্ষেত্রে এটা একটা খাবারকে বোঝাচ্ছে, দুইটা মিলে কিন্তু একটা খাবারকে বোঝাচ্ছে, বুঝছেন? তখন এই জন্য এখানে ইজ, এই গেল। আরও আছে এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরেন আর্লি টু বেড, আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর্লি টু বেডও যা, আর্লি টু রাইসও প্রায় সেম জিনিস, আগে যাও ঘুমাতে, আগে উঠো ঘুম থেকে, সেম জিনিস, যার কারণে এরা ফ্রেজের মতো করে কাজ করছে, সিঙ্গুলার হবে ভার্ব। বুঝতে পেরেছেন? এইটা গেল। আরও অনেক কিছু বোঝানোর আছে, সেটা আমি আপনাদেরকে বোঝাবো। কিন্তু এখন বিষয় হচ্ছে, যখন এই অ্যান্ড দিয়ে যদি ভিন্ন জিনিসকে বোঝায় তাহলে বিষয়টা কী হবে। যেমন দেখেন, আমি এতক্ষণ তো বললাম সেম জিনিস, সেম ছিল, অর্থাৎ এই দুটা সেম ছিল, সেম থাকলে একরকম। এবার হচ্ছে ভিন্ন, দেখেন ভিন্ন থাকলে কী হবে। তা হচ্ছে যদি এমন হয় টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত, এখানে ধরেন আছে ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। একটু দেখেন, আমরা কিন্তু এটা অনেক বইতে ভুলভাল লেখা আছে, এটা কিন্তু আপনারা করবেন না। তো দেখেন এখানে কী হচ্ছে, সময় আর স্রোত দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা সময়, এটা স্রোত, দুইটা আলাদা জিনিস না। এইরকম যদি কখনো আলাদা থাকে তাহলে এখানে কিন্তু ভার্ব প্লুরাল, সেক্ষেত্রে ভার্বের শেষে এস হবে না। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর সব ভার্ব হচ্ছে প্লুরাল ফর্মে। বুঝতে পেরেছেন? আমরা যখন সিঙ্গুলার করি তার শেষে এস বাই এ যোগ করি। ওকে, এই যে আমরা দেখেন, আমরা যখন হ্যাভ দেখি, হ্যাভটা কিন্তু প্লুরাল। আমরা এই যে ওয়েট দেখি, এটা কিন্তু প্লুরাল, গো প্লুরাল। যখন সিঙ্গুলার প্রয়োজন হয় তখন আমরা গোয়ের সাথে এস দিই। বুঝতে পেরেছেন? হ্যাভকে আমরা হ্যাজ করি, ওয়েটকে আমরা ওয়েটস করি, এটা মাথায় রাখবেন। ওকে, গেল। এই হচ্ছে আপনাদের রুল নাম্বার 1। এবার আসেন রুল নাম্বার 2-এ। ভালো করে খেয়াল করেন। যেমন দেখেন, যদি এরকম থাকে, ধরেন ইচ অফ, বা ধরেন অন অফ দ্য, বুঝতে পেরেছেন? ঠিক আছে, অন অফ দ্য, ইচ অফ, এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে এদের পরে সাবজেক্ট থাকে প্লুরাল, কিন্তু এদের পরে ভার্বটা হয় হচ্ছে সিঙ্গুলার। একটু খেয়াল করেন, একটু দেখেন যেমন কি হচ্ছে। যেমন এটা কিন্তু বিসিএসে আসছে, অন অফ দ্য, এটা দিয়ে আমি দেখাই। যেমন দেখেন, অন অফ দ্য স্টুডেন্টস, এটা কিন্তু এই 47-এ আসছে, এই অন অফ দ্যাটা। দেখেন অন অফ দ্য স্টুডেন্টস, এখানে আছে বি ভার্ব, ধরেন আছে প্রেজেন্ট, মানে এদের মধ্যে অন অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট। তো দেখেন এটা কিন্তু প্রেজেন্ট। ওকে, আমি আর কাটলাম না। এখন দেখেন কী দাঁড়াচ্ছে, এই স্টুডেন্টগুলোর মধ্যে অন্যতম একজন স্টুডেন্ট সে উপস্থিত আছে, এই কারণেই তখন একজনকে বোঝাচ্ছে, এই কারণে এটা ইজ হচ্ছে। যদি পাস্ট টেন্সে নেন এটাকে আপনি ওয়াজ দিলেও পারেন, যে উপস্থিত ছিল তাতেও হবে, কোনো সমস্যা নাই। তেমনি ধরেন আপনি যদি এইটা দেন, যেমন ইচ অফ দেম, তাদের প্রত্যেকেই, ধরেন এখানে আছে গেট দ্য প্রাইস
অলরেডি তারা ইতিমধ্যে প্রাইসটা পেয়ে গেছে। আপনারা মনে হয় জানেন যে অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, জাস্ট নাও, এই শব্দগুলো যদি কখনো থাকে রাইট ওভার ভার্বসের রুল অনুযায়ী সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যায়। তাই যদি হয়, তো ইচ অফ দেম তো হলো, কিন্তু ভার্ব তো বলেছে সিঙ্গুলার, তাহলে তাই যদি হয় আমি এখানে কি দিব? হ্যাজ দিব। গেটের পাস্ট প্রেজেন্ট ফর্ম গটেন বা গট, সেটাই দেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনাদের এই রুলটা। এবার আসেন রুল 3, একটু খেয়াল করেন। আমার ইচ্ছা ছিল আরও অনেকক্ষণ ধরে ক্লাস নেওয়া, কিন্তু শরীরের সাথে আসলে পেরে উঠতেছি না। তো দেখেন এবার রুল 3, কিন্তু কথা যখন দিয়েছি কথা রাখতে হবে। রুল 3তে হচ্ছে আপনার মনে রাখবেন, যদি অ্যাজ ওয়েল অ্যাজ বা ধরেন হচ্ছে আপনার অ্যালং উইথ বা ধরেন আপনার ইন অ্যাডিশন টু, ওটা লিখলাম না, তো ধরেন এই দুটোই বেশি আসে। তো এইটা যদি থাকে, দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এই দুটা যদি কখনো থাকে তাহলে এদের পূর্বের দেখেন সাবজেক্ট বা নাউন অনুসারে ভার্ব, মানে ভার্ব আর কি বসে আর কি। তাহলে একটু খেয়াল করেন, যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে ধরেন আছে বি ভার্ব প্রেজেন্ট। তো একটু খেয়াল করেন, আমি বলেছি যে এই অ্যাজ ওয়েল অ্যাজ এ পূর্বের সাবজেক্ট অনুসারে, তাহলে দেখেন এর আগে কি ছিল? হি, তাহলে হি তো একজন, এই জন্য এটা প্রেজেন্ট ফর্মে নিলে ইজ, পাস্ট ফর্মে নিলে ওয়াজ, এইটাই হবে। অ্যালং উইথ থাকলেও সেম জিনিস হতো। কিন্তু যদি এটা না থাকে, যদি এটা থাকতো, দেখেন আইদার ডট অর, নাইদার ডট নর, তারপর ধরেন নট অনলি বাট অলসো, এইগুলো যদি থাকে তাহলে দেখেন এদের পরের সাবজেক্ট বা নাউন অনুসারে ভার্ব বসে। এদের পরের সাবজেক্ট বা নাউন অনুসারে ভার্ব বলতে বোঝাচ্ছে কি, এই যে অর, এই যে নর, এই যে বাট অলসো, এর পরে যে সাবজেক্টটা আছে না, তাদের পরে যে মানে সাবজেক্টটা যেমন থাকে, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন দেখেন, আমার তো জায়গা নাই, আমি একটু উদাহরণটা এখানে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। যেমন দেখেন, যদি আমি এইভাবে লিখি, যেমন নাইদার হার, NITHER, নাইদার, এটা কোনটা যেন বলছিলাম, ও ইচ্ছা এই রুলটা আছে, নাইদার হার ফ্রেন্ডস নর শি, এখানে ধরেন আছে বি ভার্ব প্রেজেন্ট, সেও উপস্থিত নাই, তার বন্ধুরাও উপস্থিত নাই। এই ধরনের সেন্টেন্সে আপনি দেখেন বলেছিলাম যে নরের পরেরটা, তাহলে এখানে তো শি হচ্ছে একজন, এইটা কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে সেক্ষেত্রে এইটা, তখন এখানে প্রেজেন্ট ভার্ব নিলে ইজ, পাস্ট ভার্ব নিলে ওয়াজ। বুঝতে পেরেছেন? দেখুন আরও অনেকগুলো রুল বোঝানোর ইচ্ছা ছিল আমার, কিন্তু শরীরের সাথে পেরে উঠছি না, প্লাস ক্লাসটাও বড় হয়ে যাচ্ছে। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কথা দিচ্ছি, আমি যদি সুস্থ হয়ে যাই, আমি ইনশাল্লাহ এই ক্লাসটা যখন এবার নিব এই সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপরে, আমি সেদিন সবগুলোই শেষ করব। অর্থাৎ বিশেষ যে রুলগুলো, যেগুলো সবচেয়ে বেশি আসে। ওকে, তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক, আপনাদের এই কষ্ট সার্থক হোক, সকল বেকারত্ব থেকে মুক্তি পাক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ক্লাস কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে, খারাপ লাগলেও জানাবেন, কোনো সমস্যা নাই, আমি আরও শিখবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।